বিচারাধীন বিষয়ে আগে কথা বলতে অস্বীকৃতি জানালেও হঠাৎই মাঠে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন। উচ্ছেদ অভিযান নিয়ে তাপসের বিরুদ্ধে তুললেন নানা অভিযোগ। এবং ভারত ছাড়াও করোনার ভ্যাকসিন পাঠাতে সম্মত আরও কয়েকটি দেশ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথম ধাপে টিকা পাবে কারা, তালিকা চূড়ান্ত পর্যায়ে। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটের দোকান বরাদ্দ উচ্ছেদ নিয়ে জল ঘোলা কম হয়নি, গড়িয়েছে আদালত পর্যন্ত। অনিয়ম করে দোকান বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে। বিচারাধীন বিষয়ে আগে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানালেও হঠাৎ করে দৃশ্যপটে নেমে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র বর্তমান মেয়রের বিরুদ্ধে নানা অভিযোগ তুললেন। সকালে হাইকোর্টের সামনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তিনি এমন অভিযোগ করেন। শনিবার বেলা 11টায় হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে এভাবেই নানা আক্রমণাত্মক ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়ায় গুলিস্তান নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ফেস্টুনে বর্তমান মেয়র ব্যারিস্টার তাপসকে নিয়ে আক্রমণাত্মক ভাষায় স্লোগান লেখার পাশাপাশি নগর ভবন ঘেরাওয়েরও উস্কানি দেওয়া হয়। মানববন্ধনে অংশ নেন নকশা বহির্ভূত দোকান বরাদ্দে অনিয়মের মূল অভিযোগ যার বিরুদ্ধে সেই সাঈদ খোকনও। বক্তব্যে তিনি নিয়ম মেনে দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল দাবি করে উচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এই কর্পোরেশনে যারা বসে আছে তারা এই শহরের মানুষের আর্তনাদ আর্তচিৎকার শুনতে পায় না। তাপস, দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। সাঈদ খোকন বর্তমান মেয়রকে নিয়ে নানা বিষোদগার করে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। এই টাকা তিনি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি টাকা লাভ করেছেন। এমন কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আইন অনুযায়ী তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। মাত্র 15 দিন আগেও বিচারাধীন বিষয় যেখানে কথা বলতে রাজি হননি এই সাঈদ খোকন, সেখানে জনসম্মুখে এসে সেই একই বিষয়ে মন্তব্য করা বিচার কাজকে প্রভাবিত করার শামিল বলে মনে করছেন আইনজীবীরা। কোনো ফৌজদারি মামলার সম্পর্কে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে কোনো মন্তব্য করেন, স্বাভাবিকভাবে এই ধরনের মন্তব্যে বিচার প্রক্রিয়াকে, বিচার কার্যকে প্রভাবিত করে। প্রথম ধাপে কারা টিকা পাবে তার তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে এক সংলাপে কথা জানানো হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন টিকা বন্টনে বিজ্ঞানসম্মত সবার নিকট গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন প্রয়োজন। টিকা কারা পাচ্ছে সেটি ন্যায়সঙ্গত না হলে জনমনে চরম অসন্তোষ বাড়বে বলেও আশঙ্কা তাদের। টিকা হাতে পাওয়ার মাত্র কয়েক সপ্তাহ বাকি, তবে হাতে পাওয়ার পরে ব্যবস্থাপনা কেমন হবে সেই বিষয়ে সংলাপের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। সংলাপে অনলাইনে যুক্ত হয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা। প্রথম মাসে পাওয়া 25 লাখ টিকা যাদের দেয়া হবে তাদের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বলে জানান তিনি। যারা পাবেন তাদের তালিকাভুক্ত কিভাবে করা হবে সেই বিষয়টা নিয়ে কাজ করছি এবং সেই তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার কাজ করছি এবং আমাদের যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পূর্ণ পর্যায়ে। অন্যান্য দেশের উদাহরণ টেনে বাংলাদেশের টিকা সঠিকভাবে বন্টন হবে কিনা সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বিজ্ঞানসম্মত গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের জোর তাগিদ তাদের। যত স্বচ্ছভাবে প্রক্রিয়াটি হবে, মানুষের সঙ্গে বারবার আলাপ করে হবে, ততই আসলে এই নির্বাচন প্রক্রিয়াটি কাকে ভ্যাকসিন দেওয়া হবে বিশেষ গ্রহণযোগ্যতা পাবে। দেশের কনটেক্সটের সঙ্গে মিলে এইভাবে যদি জিনিসটা না ঘটে তাহলে কিন্তু মানুষের আস্থা এটার উপরে কমে যাবে, তাতে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিনেশনের সময় যেটার প্রভাব পড়বে। যাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে তাদেরকে একটা মনিটরিং এ রাখা দরকার, যাতে তাদের কোনো অ্যাডভার্স বা সাইড ইফেক্ট হলে সেটা যেন সাথে সাথে নজরে আনা যায় এবং পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়গুলো আমার মনে হয় নজরে রাখলে আমাদের জন্য সুবিধা হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান ভারত ছাড়াও ভ্যাকসিন পাঠাতে সম্মত হয়েছে আরও কয়েকটি দেশ। চায়না ভ্যাকসিন দিতে যাচ্ছে,
রাশিয়া ভ্যাকসিন দিতে যাচ্ছে, আমরা সব দরজা খুলে রেখেছি। কিছু ভ্যাকসিন ফাইবার বিনামূল্যে আমাদেরকে দিবে। এই ভ্যাকসিনের সংখ্যা প্রায় 4 লক্ষ লোককে দেওয়ার মতো। চলতি মাসেই টিকা পাওয়া যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই ভ্যাকসিনটিও আমরা মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কবে শুরু হবে ভারতের টিকাদান কার্যক্রম সে নিয়ে এখন দেশটির সাধারণ মানুষের মধ্যে তুমুল আগ্রহ। তবে কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, কোন টিকা আগে প্রয়োগ করা হবে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। ভ্যাকসিন কার্যক্রম শুরুর সম্ভাব্যতা যাচাই করতে সোমবার দেশটির সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত রাজ্যগুলোর গভর্নরের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফায় 3 কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করবে বিজেপি সরকার। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অ্যাস্ট্রাজেনিকা ও সেরাম ইনস্টিটিউটের যৌথ তৈরি কোভিশিল্ড ও ভারত বায়োটেক ICMR এর উদ্ভাবিত কোভ্যাক্সিনের জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন আসে চলতি মাসের 3 তারিখ। দেশটির স্বাস্থ্য সচিব রমেশ ভূষণ জানান 13 তারিখের মধ্যেই দেশ জুড়ে শুরু হবে टीकादान কর্মসূচি। 10 दिन के भीतर हमारी तैयारी रोल आउट करने की है। अंतिम निर्णय सरकार द्वारा लिया जाना है। শুক্রবার থেকে শনিবার দুদিন দেশটিতে চলছে তৃতীয় দফার পরীক্ষামূলক প্রস্তুতি। ভারত জুড়ে করোনার টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে তুমুল আগ্রহ। ভ্যাকসিনটা যদি খুব ভালো হয় তাহলে মানুষের উপকারে লাগে। মানুষের উপর প্রয়োগ করার পরে কি দাঁড়ায় সেটা না জানলে তো বোঝা মুশকিল। টিকাদান কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে সম্ভাব্য টিকাদান কর্মসূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ভ্যাকসিন কার্যক্রম শুরুর জন্য এরই মধ্যে 500 কোটি টাকার অর্থ বরাদ্দ করেছে মোদী সরকার। 12 কিংবা 14 জানুয়ারি শুরু হতে পারে ভারত জুড়ে এই ভ্যাকসিনেশনের কার্যক্রম। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে বলা হয়নি আসলে কোভ্যাক্সিন না কোভিশিল্ড কোন ভ্যাকসিন দিয়ে শুরু করবে এই মহাপ্রতীক্ষিত ক্ষণ। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। একটি মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি। যারা এখনও তরুণদের পেট্রোল বোমা, আগুন সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতার পথে ঠেলে দিচ্ছে তাদের নেতিবাচক চিন্তাধারা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সরকারের উন্নয়নে একটি মতলবী মহল সহ্য করতে পারছে না। তারা নানান ষড়যন্ত্রের অংশ হিসাবে তরুণ যুবকদের একাংশকে ভুল শিক্ষা দিয়ে জনমানুষের প্রতিপক্ষ করে তুলছে। আমি তরুণদের বলতে চাই, আজকের পৃথিবী প্রতিযোগিতাময়। নিজ যোগ্যতা দিয়ে স্থান করে নিতে হবে তোমাদের, আর তাই নিজেদের যোগ্য করে গড়ে তোলার বিকল্প নেই। 2030 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। হানিফ বলেন, আওয়ামী লীগ কঠোরভাবে দমন করলেও বিএনপি হাওয়া ভবনের মাধ্যমে দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছে। অযোগ্যতার কারণে এবং দুর্নীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনারা এখন সরকারের উন্নয়নের সমালোচনা করেন। আপনাদের সময় তো দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। হাওয়া ভবন বানিয়ে আপনাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের সকল অপকর্ম, এই যে টেন্ডার বাণিজ্য, কমিশন বাণিজ্য করেছিলেন, উন্নয়নের ধারা বলতে থাকে 2030 সালের মধ্যেই এই বাংলাদেশ হবে এই দক্ষিণ এশিয়া শুধু নয় সারা পৃথিবীর মধ্যে একটি উন্নত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে। নোয়াখালীতে এখন অস্ত্রের ঝনঝনানি দাবি করে বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা বলেছেন, অস্ত্রধারীরা নিয়মিত মহড়া দিচ্ছে। জননিরাপত্তার স্বার্থে এই অস্ত্রধারীদের এলাকা থেকে বিতাড়িত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। সকালে বসুরহাট উপজেলা নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। দল ও প্রশাসনের দুর্নীতিবাজদের বিচার করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানান আব্দুল কাদের মির্জা। কবিরাটে এক বাড়িতে আমাদের পৌরসভা নির্বাচন করার বানচাল করার ষড়যন্ত্র করছে।
ফেনীতে একটা বাসায় বসে আমাদের এখানে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। একটা উপজেলা চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করি, তারে পেট্রোলের আগুন দিই, তার গাড়ি সহ তাকে তালে ফেলেছে, তার পরিবার বিচার পায়নি। বিচার করা উচিত। আমি আগে খুঁজি শুধু দুর্নীতিবাদ প্রশাসন, যারা যাদের বিচার করছে তাদের অপকর্মের লগে জড়িত এত কথা কিছু। এখন আমি নেত্রীর কাছে আবেদন করব, ওই দুর্নীতিবাদ রাজনীতিবিদদের বিচার করেন। রাজধানীতে সবচেয়ে বেশি শব্দ দূষণ প্রবণ এলাকা সচিবালয় ও এর আশপাশ। নীরব এলাকা ঘোষণার পরও শান্ত ছিল না 1 মিনিটও, উল্টো বেড়েছে 9 গুণ। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ করে বেসরকারি সংস্থা স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। ভয়াবহ শব্দ দূষণের কারণে সচিবালয় এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যদের শ্রবণ শক্তিও কমে গেছে বলে জানায় সংস্থাটি। রাজধানীর ব্যস্ততম এলাকা কদম ফোয়ারা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান সচিবালয়ের পাশে এখানে গড়ে শব্দ দূষণের পরিমাণ 127 ডেসিবেলের বেশি, যা মানুষকে ফেলেছে স্বাস্থ্য ঝুঁকিতে। সচিবালয়ের চারপাশের 12টি স্থানের শব্দের উপর গবেষণার ফলাফল বলছে বাংলাদেশের অন্যতম শব্দ দূষণ এলাকা এই সচিবালয়। অথচ এই এলাকা নীরব হিসেবে ঘোষণা করেছে সরকার। নীরব এলাকা ঘোষণা করার পর এই এলাকায় বেড়েছে শব্দ দূষণের মাত্রা। সাউন্ড আমাদের জন্য মানসিকভাবে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে, সাউন্ড আমাদের জন্য ভারসাম্যতা নষ্ট করে, মাথার মধ্যে একটু গোলযোগের সৃষ্টি করে, রাত্রে ঘুমানোর সময় একটু অশান্তি ফিল হয়, অসুবিধা করে সবাই। এটা শব্দ দূষণ আর কি, এটা ঠিক না। নগরীতে থাকতে থাকতে মনে হচ্ছে আমরা আস্তে ধীরে শ্রবণ প্রতিবন্ধী হয়ে যাচ্ছি। গবেষণা বলছে শব্দ দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যরা। কারো কারো হ্রাস পাচ্ছে শ্রবণ শক্তি। কানের ভিতরে আপনার অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। মানে হয়তোবা আমি এই কাজ করতেছি, হয়তো পিছন দিয়ে একজন ডাকতেছে, ওটা প্রতি আর খেয়াল থাকে না। শব্দের মধ্যে থেকে আমরা বাসা গেলে জোরে জোরে কথা বলি, যেটা আমার কাছে মনে হয় স্বাভাবিক, কিন্তু পরিবারের কাছে মনে হয় আমি অস্বাভাবিকভাবে কথা বলছি। শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে শব্দ দূষণ নিয়ে সংবাদ সম্মেলন করে স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। সংস্থাটি বলছে দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ করতে হবে। সচিবালয়ের চারপাশের 12টি স্থান রয়েছে, সেখানেও আমরা যেই নীরব এলাকার মানমাত্রা রয়েছে তার কোনো ইমপ্লিমেন্টেশনই আমরা লক্ষ্য করি নাই এবং সেখানে কোনো সময়ের জন্য নীরব ছিল না। সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় দূষণ বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সড়কের পাশে গাছ লাগানোর। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সেগুনবাগিচা থেকে টিটিপাড়া পর্যন্ত 6 কিলোমিটার বিশাল খাল কালের প্রক্রমায় এখন সরু ড্রেনে পরিণত হয়েছে। বক্স কালভার্টে রূপান্তরিত হওয়া সেই খাল এখন দক্ষিণ সিটির জলাবদ্ধতার মূল কারণ। দীর্ঘদিন জমে থাকা আবর্জনা অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতদিন ওয়াসার নিয়ন্ত্রণে থাকা এই খালের বর্জ্য অপসারণ করে জলাবদ্ধতা নিরসন করা হবে বলে জানাচ্ছে সিটি কর্পোরেশন। টিটিপাড়ার এই সরু কালভারটি ছিল একসময়ের প্রবাহমান ঝিল। এখানেই চলতো নৌকা, ভিড়ত বড় বড় স্টিমার। সেগুনবাগিচা থেকে শুরু হয়ে ফকিরাপুল, বিজয়নগর হয়ে খালের বিস্তৃতি ছিল মান্ডা, জিরানি খাল পর্যন্ত। এই প্রজন্মের কাছে তা রূপকথার মতো শোনালেও যাদের শৈশব কেটেছে ঝিলের পানিতে নৌকা চালিয়ে আর মাছ ধরে, তাদের স্মৃতিতে এখনো তা ভাস্বর। এই খাল যখন একটা ঝিলের মতন ছিল তখন তো নদীর মতন ছিল, অনেক বড় ছিল। সদরঘাট থেকে লঞ্চ আসতো, নৌকা আসতো, তারপরে এই জায়গায় মাছ টাছ ধরছি আমরা, নৌকা দিয়ে মাছ ধরছি। গত 40-50 বছরের পুরনো সেই খাল দখল হতে হতে এখন পরিণত হয়েছে সরু ড্রেনে। পরবর্তীতে খালের উপর সিমেন্টের ঢাকনা দিয়ে তৈরি করা হয় বক্স কালভার্ট। নগরীর বিভিন্ন এলাকার বর্জ্য এই খাল দিয়ে প্রবাহিত হয়ে চলে যায় শীতলক্ষ্যা নদীতে, কিন্তু দীর্ঘদিন তা পরিষ্কার না করায় বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, পাম্প দিয়ে টেনেও পানি পরে সরানো যাচ্ছে না। মতিঝিল, শান্তিনগর, তারপর আপনার এই যে আমাদের গোপীবাগ এলাকায় বিভিন্ন জায়গায় আপনার জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঢাকা দক্ষিণ সিটির খাল উদ্ধার কর্মসূচির অংশ হিসেবে সেই খালের বর্জ্য অপসারণ শুরু হয়েছে শনিবার। আসছে বর্ষাকালে কিছুটা হলেও জলাবদ্ধতা কমবে বলে আশা এলাকাবাসীর। জলাবদ্ধতার জন্য মানুষের যে ভোগান্তি হয়, আশা করি এটা থেকে আমরা মুক্তি পাবো। এই ভোগান্তির হাত থেকে আশা করি আমরা রক্ষা পাবো। সিটি কর্পোরেশন বলছে যেখানে যতটুকু খাল আছে তার সবগুলোই উদ্ধার করা হবে পর্যায়ক্রমে। আশা করছি আমরা আগামী বর্ষা মৌসুমের আগে ঢাকাবাসীকে যে জলাবদ্ধতার
থেকে পরিত্রাণের জন্য একটা সহনশীল পর্যায়ে আনতে পারবো ইনশাআল্লাহ। একই সাথে নন্দীপাড়া, মান্ডা ও জিরানি খাল উদ্ধারে কাজ চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনতে ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে 6 লেন রাস্তা। এই খবরে মাদারীপুরের 28 কিলোমিটার অংশে ক্ষতিপূরণের বাড়তি টাকা হাতিয়ে নিতে শত শত গাছপালা রোপণ ও ঘর নির্মাণ করছে দালাল চক্রের সিন্ডিকেট। যদিও প্রশাসন বলছে নোটিশ দেওয়ার পরে নতুন স্থাপনা নির্মাণ করলে কেউ পাবে না সরকারি অর্থ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। পদ্মা বহুমুখী সেতুর সাথে যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আনতে ঢাকা বরিশাল 2 লেনের মহাসড়কটি 6 লেনের আধুনিক সড়কে রূপান্তরিত করতে যাচ্ছে সরকার, যা ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সরাসরি চলে যাবে। সড়কটির জন্য মাদারীপুরের রাজৈক সড়ক ও কালকিনি উপজেলার 19টি মৌজার জমি অধিগ্রহণ করা হবে। এই খবরে প্রস্তাবিত খালি জমির উপর রাতের আধারে শত শত গাছপালা রোপণ, ঘরবাড়ি নির্মাণ ও পুকুরে একাধিক সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে দালাল চক্রের সিন্ডিকেট। এই মহাসড়কটা 6 লেনে উন্নতি হবে বরিশাল পর্যন্ত। সেই ক্ষেত্রে অনেকেই নতুন নতুন স্থাপনা কইরা সরকার থেকে সুবিধা আদায় করার চেষ্টা করতেছে। একটা চক্র, একটা মহল কাজ করতেছে। এটার প্রতি সরকারের দৃষ্টি রাখা হোক, যাতে এই কাজটা না করতে পারে। সচেতন নাগরিক মনে করে প্রশাসন তৎপর না হলে ক্ষতিপূরণের নামে সরকারি কোষাগার থেকে অতিরিক্ত অর্থ চলে যাবে দালালদের হাতে। এই দালাল চক্রের হাত থেকে যদি রক্ষা করা না যায় তাহলে সরকার ক্ষতিগ্রস্ত হবে, তাদের কোষাগার থেকে অনেক রাজস্ব ব্যয় হবে। তবে প্রশাসন বলছে অনিয়ম ও দুর্নীতি এড়াতে প্রতিদিন 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ক্ষতিপূরণের তালিকায় ক্ষতিগ্রস্তদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। শক্তভাবে আমরা এটা যৌথ তদন্ত করছি, যাতে বিন্দুমাত্র এখানে অনিয়ম অভিযোগের কোনো সুযোগ না থাকে। 6 লেনের সড়কটিতে মাদারীপুরের রাজৈরে টেকারহাট থেকে কালকিনির ভুরঘাটা পর্যন্ত 28 কিলোমিটার অংশ রয়েছে। নিয়ম আছে, 4 ধারা নোটিশ প্রদানের পর নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না কেউ। সময় সংবাদ, মাদারীপুর। গভীর বঙ্গোপসাগরে হারিয়ে যাওয়া ফিশিং বোটের 18 মাঝি মাল্লাকে 22 দিন পর উদ্ধার করেছে নৌবাহিনী। 3টি জাহাজের 3 দিন চেষ্টায় আজ সকালে তাদের উদ্ধার করা হয়। FV হাসান নামের মাছ ধরা বোটটির ইঞ্জিন বিকল হয়ে 17 ডিসেম্বর থেকে সাগরে ভাসতে থাকে। খবর পেয়ে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ BNS নির্মূল এবং BNS অতন্ত্র নিখোঁজ ফিশিং বোটের সন্ধানে নামে। শনিবার সকালে BNS সাগরের সহযোগিতায় সেন্ট মার্টিন থেকে 83 কিলোমিটার দূরে সন্ধান পায় মাঝিমাল্লা সহ FV হাসানের। গত 22 দিন শুকনো চাল এবং শুটকি খেয়ে জীবন বাঁচিয়েছেন তারা। উদ্ধারের পর 18 জনকে নৌবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা এবং খাদ্য সহায়তা দিয়ে পটুয়াখালী পাঠানো হয়। লাল বই কিংবা মুক্তিবার্তা, নাম আছে সর্বোচ্চ। স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে ভাতাও পাচ্ছেন তারা। কিন্তু এরপরও নাম উঠেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলরের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই তালিকায়। বরিশালের ভুক্তভোগী 2 জন মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বলছেন, বিষয়টি ভুলে হতে পারে, সংশোধনের প্রক্রিয়া চলছে। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালের শ্রীনাথ চ্যাটার্জি লেনের তপন কুমার চক্রবর্তী, লাল বইতে নাম আছে তার। এরপরও 2019 সালের ডিসেম্বরে প্রকাশিত রাজাকারের তালিকায় তার নাম আসে। আর এবার নাম এসেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদ্য প্রকাশিত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই তালিকায়। প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও যাচাই বাছাই তালিকায় নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন তপন কুমার চক্রবর্তী। আমার নাম লাল বইতে, গেজেটে এবং ওসমানী সার্টিফিকেটে বিভিন্ন জায়গায় আছে। আমি একজন শিক্ষিত মুক্তিযোদ্ধা, ভাতাপ্রাপ্ত, তা সত্ত্বেও বারবার আমাকে কেন হয়রানি করা হতো। এদিকে মুক্তিবার্তায় নাম থাকার পরও যাচাই বাছাই তালিকায় নাম আসায় উদ্বিগ্ন মুক্তিযোদ্ধা খান আলতাফ হোসেন ভুলু। এই 50 বছর পরে এখন আবার ফের যাচাই বাছাই করার জন্য আমার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে নাম এসেছে। এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। বিষয়টির জন্য মন্ত্রণালয়ের অদক্ষতাকে দুষছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এই ঘটনায় আমরা খুব হতবাক হয়েছি। আমাদের জন্য এটা অসম্মানের
এর তীব্র নিন্দা জানাই। এই অদক্ষতা, অবহেলা বা চক্রান্ত হলে এর সাথে কারা জড়িত সেটা নিরূপণ করে তাদের শাস্তির দাবি জানাচ্ছি, এবং ভবিষ্যতে যেন এই প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদেরকে এভাবে হয়রানির সম্মুখীন না হতে হয় সেজন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বিষয়টি ভুলে হয়েছে, সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানান জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার। আমরা অলরেডি তাদের নাম রেকটিফিকেশন করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং এরা এই যাচাই বাছাই থেকে বাদ যাবে। বরিশাল জেলায় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৭,০৭১ জন। জামুকের সদ্য প্রকাশিত তালিকায় নাম এসেছে ২০৫ জনের। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। অপার সম্ভাবনা থাকলেও পর্যটন খাতে এশিয়ার সবচেয়ে পেছনের দেশ বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর সর্বশেষ রিপোর্ট বলছে, বিভিন্ন মানদণ্ডে পর্যটনে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৪। ভ্রমণ পিপাসুরা বলছেন, পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি নজর দিতে হবে ব্র্যান্ডিংয়ে। বিশ্লেষকরা বলছেন, এ খাতকে এগিয়ে নিতে মেগা প্রকল্প নিতে হবে সরকারকে। আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। অবারিত সাগর, সূর্য এখানে উদয় হয় সাগরের বুক চিরে, দিন শেষে আশ্রে পড়ে নীল দিগন্তে। আছে দিগন্ত জোড়া পাহাড়, ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ করেছে এদেশের প্রাণ প্রকৃতি। এসব কিছুই পর্যটকদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট, অথচ গবেষণা বলছে ভিন্ন কথা। WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিভনেস 2019-এর গবেষণা বলছে, এশিয়ায় মাথাপিছু আয়ে 4-এ থাকা পর্যটন খাতে বাংলাদেশের অবস্থান এক্কেবারে তলানিতে। পরিবহন, যোগাযোগ, নিরাপত্তা, অন্যান্য সুযোগ সুবিধা সহ 90টি মানদণ্ড বিচারে পর্যটন খাতে 140টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 104 থেকে নেমে এখন 114। দুর্বল অবকাঠামো, পরিকল্পনার অভাবেই তুলে ধরা যাচ্ছে না দেশের পর্যটন স্পটগুলোকে। আমাদের এত সুন্দর অ্যাসেট, এত সুন্দর একটা জায়গা, এটাকে যদি আমরা সিকিউর করে রাখি, পরিষ্কার রাখি, আর মানুষকে আমরা আরো ভালোভাবে এটা প্রেজেন্ট করতে পারবো। ফরেনার্সরা যদি আসে, ওদেরকে আমাদের ওরকম ফ্যাসিলিটিস প্রোভাইড করা উচিত যেটা আমরা অ্যাব্রোডে গেলে পাই। কোথায় কীভাবে যাওয়া যাবে, হ্যাঁ সেখানে কী আছে, কী ফ্যাসিলিটি আছে কি নাই, সেগুলো অবশ্যই যদি একটা অবসরে চলে আসে তাহলে আমার পর্যটকের জন্য ভালো হবে। জিডিপিতে চমক দেখানো দেশের পর্যটনে আয় মাত্র 2%, অথচ অনেক দুর্বল অবকাঠামো নিয়েও নেপাল কিংবা ভুটানের মতো দেশ এগিয়ে গেছে বহুদূর। সৌন্দর্যের কমতি নেই বাংলাদেশের, আছে পর্যটন খাতের অপার সম্ভাবনা। তারপরও এর বেহাল দশা কেন? বিশ্লেষকরা বলছেন, এ খাতকে এগিয়ে নিতে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, সঙ্গে সঙ্গে থাকতে হবে বাস্তবায়নের সদিচ্ছা। সরকারের সরাসরি কিছু কাজ করার জায়গা আছে, কিছু কিছু জায়গা হচ্ছে সরকার ফ্যাসিলিটি করবে, সরকার সুযোগ সুবিধা সৃষ্টি করবে, প্রাইভেট সেক্টরের লোকেরা এগিয়ে আসবে বা উদ্যমী লোকেরা এগিয়ে আসবে, এরকমও কিছু জায়গা আছে, সেখানেও বেশ কিছু ঘাটতি আছে। যে সেক্ষেত্রে ভিসার সহজীকরণে ই-ভিসা চালুর পরামর্শ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। তুষার ঝড় ফিলোমেনায় বিপর্যস্ত স্পেন। ঝড়ের প্রভাবে তীব্র তুষারপাতে ব্যাহত হচ্ছে জনজীবন, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, রাস্তায় আটকে পড়েছেন অসংখ্য মানুষ। এদিকে বজনিয়াতেও তীব্র ঠান্ডায় মানবেতর জীবন কাটাচ্ছেন দেশটিতে আটকে পড়া বাংলাদেশি সহ অভিবাসন প্রত্যাশীরা। তুষার ঝড় ফিলোমেনার পর অস্বাভাবিকভাবে তুষার পড়ছে, বরফে ঢেকে গেছে মাদ্রিদের বেশ কিছু অঞ্চল। রাস্তায় কয়েক ইঞ্চি বরফ জমায় বন্ধ হয়ে গেছে যান চলাচল, সড়কে কয়েকশো গাড়ি আটকা পড়েছে। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন চালকরা। তুষার ঝড়ে মাদ্রিদের সিটি সেন্টারে সড়কের ওপর গাছ উপড়ে পড়ার মতো ঘটনা ঘটেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও বড়সড় তুষার ঝড়ের সতর্কতা জারি করেছে স্পেন। তুষার ঝড়ে স্পেনে 400-র বেশি সড়ক বন্ধ হয়ে গেছে, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঝড়ের কারণে বন্ধ করে দেওয়া হয় মাদ্রিদ বিমানবন্দর। তীব্র ঠান্ডায় মানবেতর জীবনযাপন করছেন তারা। অভিবাসীদের সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ওমর ইনান, সময় সংবাদ। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের দিনক্ষণ। 3টি ওয়ানডে আর সমান সক্ষম T20 খেলতে 22 ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে টিম টাইগার্স। সেখানে থাকতে হবে 7 দিনের কোয়ারেন্টিনে। সফরের সম্ভাব্য স্কোয়াড হতে পারে 25 থেকে 30 জনের, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান।
অপেক্ষার হচ্ছে অবসান, ব্যস্ততা বাড়ছে টাইগারদের আন্তর্জাতিক শিডিউলে। ক্যারিবিয়ান সিরিজ বাদেই উড়াল দিতে হচ্ছে তাসমান সাগর পারে, আতিথ্য দেওয়ার অপেক্ষায় ব্ল্যাক ক্যাপস শিবির। বাংলাদেশের কিউই সফর নিয়ে বিসিবি কর্তাদের আলোচনা হয়েছে বিস্তর। সেখান থেকে এসেছে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত। বিশেষ বিমানে করে 22 ফেব্রুয়ারি ঢাকা ছাড়ার কথা সাকিব তামিমদের। করোনাকালের কথা চিন্তা করে নেওয়া হবে পর্যাপ্ত ব্যাকআপ ক্রিকেটার। সব মিলিয়ে হোম সিরিজের পর এবার বিদেশের মাটিতেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ক্রিকেট বোর্ড। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। 22 তারিখ টিম যাচ্ছে, তো সব কিছু ডিটেলস মানে করা আছে। স্কোয়াডটা কিন্তু আমরা বেশি বাড়াতে পারবো না, যেহেতু চার্টার করে ওরা নিয়ে যাবে, এবং সবচেয়ে ব্যাপার হলো যে ওখানে কিন্তু আপনার ওদের গভর্নমেন্ট টেক কেয়ার করবে। নিউজিল্যান্ডে পাকিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়াতে ভারত। করোনাকালে কোভিড প্রোটোকল ভেঙে নেতিবাচক আলোচনা এসেছে 3 দেশের ক্রিকেটাররা। এ নিয়েও সজাগ দৃষ্টি বিসিবির। আকরাম খান বললেন, সিরিজের আগে এ সম্পর্কে ক্রিকেটারদের দেয়া হবে বিশেষ কাউন্সিলিং। আমাদের যে প্লেয়ার আছে, আমাদের যে টিম ম্যানেজমেন্ট যাবে, তো ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, এবং আমরা আশা করি এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটবে না। নর্মালি আগে যখন আমরা গিয়েছি আমাদেরকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কেয়ার করতো, বাট এখন কিন্তু পুরা আর্মির মাধ্যমে ওরা আমাদেরকে করাবে। কথা বললেন ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ নিয়েও। প্রত্যাবর্তনের ক্রিকেটে স্পোর্টিং উইকেট করতে চায় বিসিবি। ডোমেস্টিকে যেরকম আমাদের উইকেট থাকে আমরা ওইভাবেই উইকেটটা রাখবো, নর্মালি যেভাবে আপনারা দেখে আসছেন। আমরা ওরকম কোনো চেঞ্জ করার কোনো পক্ষপাতী না। আর উইন্ডিজদের বিপক্ষে সিরিজেই দর্শকদের মাঠে ফেরানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বোর্ডের এই শীর্ষকর্তা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।